এটিএন নিউজ দেখছেন। ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টের সাথে আছে আমি তাসফিয়া তামান্না। আজ আমরা কথা বলবো তাপদাহে মাছ চাষে করণীয় কি। কথা বলবো অধ্যাপক AM শাহাবুদ্দিন, PhD, ফিশারিজ অ্যাকোয়াকালচার অ্যান্ড মেরিন সায়েন্স, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, তার সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। আমরা বলছিলাম যে তাপদাহে মাছ চাষে কি করণীয়, এই প্রসঙ্গে তো যাবই। তার আগে একটু জানতে চাই যে মাছ চাষের বর্তমান অবস্থাটা আসলে এই তাপ প্রবাহের মধ্যে কেমন। ধন্যবাদ আপনাকে এবং এটিএন নিউজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সময় উপযোগী একটি বিষয় নিয়ে আপনারা চিন্তা করেছেন, যেটি চাষিদের জন্য উপকারী হবে এবং এই মাছ চাষ এই কৃষি নির্ভর দেশের একটা গুরুত্বপূর্ণ খাত যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই দিকে এটিএন নিউজের এই সময় উপযোগী পদক্ষেপের জন্য আগে ধন্যবাদ জানাই। প্রচণ্ড তাপদাহ চলছে সারা দেশে, মানুষ কিভাবে বাঁচবে, স্কুল কলেজে কিভাবে ক্লাস পরীক্ষা হবে সেই বিষয়ে নজর দিচ্ছি। সবই ঠিক আছে, তার সাথে সাথে দেশের অর্থনীতি যেন কলাপস না করে, মাছের উৎপাদন যেন না কমে যায় সেই দিকেও নজর দিতে হবে। চাষি যেন ক্ষতিগ্রস্ত না হয়। আজ ক্ষতিগ্রস্ত হলে কাল তো এই দায়ভার এই রাষ্ট্রকেই নিতে হবে, দেশকেই নিতে হবে। কাজেই সেটি যেন না হয়, তাই মাছ চাষিদের জন্য এই সময়ে করণীয় কি এটি নিয়ে আমি প্রথমেই বলবো। পুকুরে যে পরিমাণ পানি থাকার কথা, তাপদাহে প্রচণ্ড তাপমাত্রায় পানির পরিমাণ কমে যাচ্ছে, অর্থাৎ গভীরতা কমে যাচ্ছে। এই গভীরতা যেন না কমে, তাহলে তো আরও বেশি তাপ চলে আসবে, মাছ স্ট্রেসে পড়ে যাবে, অর্থাৎ তার যে স্বাভাবিক কার্যক্রম এটি থাকবে না। কাজেই সে তাপের প্রভাবে পড়ে গিয়ে আরও অন্যান্য রোগের আক্রান্ত হবে, মাছ মারা যাবে। গভীরতা যেন ঠিক থাকে সেই ব্যবস্থা নিতে হবে। পুকুরের উপরের স্তরে তাপের কারণে পানির তাপমাত্রা বেড়ে যায়, ধীরে ধীরে নিচে চলে যেতে থাকবে। এই তাপ যদি গভীরতা কম থাকে মাটি পর্যন্ত উষ্ণ হয়ে যাবে, তাপমাত্রা বেড়ে যাবে। সেটি যেন না হয়, পুকুরের উপরে ছায়ার ব্যবস্থা করা, অল্প খরচে গ্রামে গঞ্জে কচুরিপানা টোপাপানা খালি বিলে হয়ে আছে, সেটি দিয়ে জায়গায় জায়গায় শেল্টার তৈরি করে দেওয়া, যেন গরমে তারা ওখানে আশ্রয় নিতে পারে, সেই ধরনের ব্যবস্থা করা। পানি দিয়ে পানির উচ্চতাটাকে বাড়িয়ে দেওয়া, সেই ব্যবস্থাটা নেওয়া। এই সময়ে মাছ খাবে, বড় হবে, সেই দিকে নজর না দিয়ে খাবারের পরিমাণ কমিয়ে দিতে হবে। যেই পরিমাণ খাবার পূর্বে দিতাম তার 30% খাবার কমিয়ে দিব, কারণ যত বেশি খাবে তত বেশি মলমূত্র তৈরি হবে, তত বেশি পরিবেশের উপর প্রভাব পড়বে এবং এই সময়ে ওই পুকুর ওই জলাশয়ের ওই পরিবেশটাকে সহনীয় করে ইকোসিস্টেম বাস্তুসংস্থানকে নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা হয়তো নেই। কাজেই এখন খাবারের পরিমাণ কমিয়ে দিব, আগের চেয়ে দুপুরের দিকে খাবার দেব না। অর্থাৎ মাছ যতটুকু সহ্য করতে পারে সেইভাবে মাছটাকে এই সময়টা পার করা পর্যন্ত অপেক্ষা করব। পুকুরের পানি বা জলাশয়ের পানি ঠান্ডা রাখার কি কোনো প্রক্রিয়া রয়েছে কিনা, যাতে করে মাছ আসলে সহনশীল একটা পানি পায়, এরকম কোনো ব্যবস্থা কি রয়েছে কিনা? পুকুরে যখন তাপমাত্রা বেড়ে যায়, মাছের বাঁচার জন্য দরকার, প্রাথমিক দরকার অক্সিজেন। এই অক্সিজেনটা পানিতে দ্রবীভূত থাকে, আমরা বাতাস থেকে নিঃশ্বাসের মাধ্যমে নেই, আর মাছ নিয়ে থাকে জলজ ও পানির মাঝে দ্রবীভূত অবস্থায় অক্সিজেনটাকে ফুলকা দিয়ে নিয়ে থাকে। এই তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে পানির অক্সিজেনটা বায়বীয় হয়ে যায়, হালকা হয়ে উপরে চলে যায়, এতে মাছ অক্সিজেন স্বল্পতায় ভুগে। এটি যেন না হয়, তাই এখন তো মেকানাইজ সিস্টেম চলে আসছে, এখন অ্যারেটর পাওয়া যায়, বিভিন্নভাবে অক্সিজেন বাড়ানোর পদ্ধতিগুলো পাওয়া যায়। গ্রামে গঞ্জে ভেঞ্চুরি তৈরি করে নিজেরা পাইপ দিয়ে এই ধরনের সিস্টেম করে বাতাসের অক্সিজেনটাকে পানিতে মিশানোর ব্যবস্থা করা, অল্প খরচে যদি করতে পারে তাহলে অক্সিজেনটা বেড়ে যাবে। আরেকটি হলো পাম্প দিয়ে পাম্প করা, পানটাকে স্প্রে আঙ্গিকে বাতাস থেকে অক্সিজেন নিয়ে যেন পানিতে পড়ে, সেই ধরনের ব্যবস্থা করা। কেউ পাম্প হতে পারে, অ্যারেটর হতে পারে, ভেঞ্চুরি হতে পারে। যেভাবে খরচে আসলে এটি কিভাবে করা যেতে পারে, ছোট কোনো জায়গাতে কিভাবে করা যায়? গ্রামে গঞ্জে যারা পুকুরের মাছের উপরে নির্ভরশীল তাদের জন্য আসলে পরামর্শ কি থাকবে? সবচেয়ে অল্প খরচে যে নিজেরা তৈরি করে ভেঞ্চুরি পাইপ দিয়ে একটা হাফ গোড়ার মোটর দিয়ে তৈরি করে একটি পুকুরে যদি দুটো তৈরি করে দেয়, স্রোত যেমন তৈরি হয়, অক্সিজেনটাও মিশে যায়। আরেকটি হচ্ছে যে পুকুরের চারপাশে যদি জলজ আগাছা দিয়ে শেল্টার তৈরি করে তাপমাত্রাটা পানিতে কম যায়, বিভিন্ন জায়গায় এই শেল্টারগুলি তৈরি করে দেওয়া, যেন মাছ দুপুরের দিকে প্রচণ্ড গরমে সেখানে আশ্রয় নিতে পারে, সেই দিকে দেওয়া। ও আরও একটি বিষয় যে পানির
অক্সিজেন লেভেল কত আছে এটি মেপে দেখা, পিএইচ লেভেল কত আছে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেল কিনা, অ্যামোনিয়া বেড়ে গেল কিনা, এই ছোটোখাটো বিষয়গুলি যেন তদারকিতে রাখে সেই দিকে খেয়াল রাখা। ইতিমধ্যে অনেক মাছ মারা গেছে এমন সংবাদ আমরা পেয়েছি যে মাছ চাষিরা হতাশ আসলে এই বিষয়গুলো নিয়ে। যা হয়েছে সে পর্যন্ত তো হয়েছে, এখন আসলে আমাদের আর করণীয় কি রয়েছে সামনের দিনগুলোর জন্য? হতাশ হলে ব্যবসা হবে না, হতাশ হওয়া যাবে না। এই প্রতিকূল পরিবেশটাকে মোকাবেলা করে সামনে আগাতে হবে। ব্যবসায় তো লাভ লোকসান সবই থাকবে, এটি কারো হাতে নয়, এটি প্রাকৃতিক একটি বিষয় চলে এসেছে। কাজেই এই সময়টা পার করতে হবে বুদ্ধিমত্তার সহিত এবং বৈজ্ঞানিকভাবে। মাছের যা দরকার তা যদি দিতে পারি তাহলে সে বেঁচে থাকবে। মাছ বড় হলো কিনা আমি প্রথমেই বলেছি, সেই দিকে নজর না দিয়া মাছটা বেঁচে আছে কিনা, সুস্থ আছে কিনা, এটি প্রথম দরকার। 1 মাস পরে যখন পরিবেশ আবার ঠিক হয়ে যাবে বা 2 সপ্তাহ পরে ঠিক হয়ে যাবে, মাছ তখন আবার এই যে বৃদ্ধি কমে গেল সেই বৃদ্ধিটা আমি পেয়ে যাব। আর যদি সমূলে লোকসান হয়ে যায়, মারা যায়, তাহলে তো আমি সমূলেই চলে গেলাম। কাজেই এই সময় ছোট মাছ যারা বেশি সংবেদনশীল তাদের বেশি সতর্কতা অবলম্বন করা দরকার। অনেক সময় কিছু সান প্রোটেক্টর নেট পাওয়া যায়, আমাদের দেশে অর্কিড নেটও বলে, যারা নার্সারি করে উপরের স্তরে ওই যে কালো রঙের নেট কিন্তু ছিদ্র ছিদ্র যে কাটা কাটা থাকে, এই ধরনের নেট দিয়ে যদি শেল্টার তৈরি করে দেয়, সরাসরি সূর্যের আলোটা যেন পানিতে না পড়ে সেই ব্যবস্থা নার্সারি যারা ছোট ছোট পুকুর আছে তারা সেটা তৈরি করতে পারে। অথবা নেইল নেট দিয়েও অনেকে তৈরি করে যেন তাপের প্রভাবটা কিছুটা কমে যায়। সেইভাবে যার যেখানে আছে, যেইটা ওনার আশপাশে অ্যাভেলেবেল রয়েছে বা কিনতে পাওয়া যায়, সেটি দিয়েই উনি ওই পদ্ধতিতে যাবেন, রক্ষা করবেন। ছোট মাছ হোক বড় মাছ হোক, দুটো। অনেক সময় দেখা যায় যে গরমে মাছ ঠিকঠাক মতন খাদ্য গ্রহণ করছে না, সেই ক্ষেত্রে করণীয় কি আসলে? গরমে তো আপনি আমিও ঠিক মতো খেতে পারি না, প্রচণ্ড গরম, কিছু খেতে চাইলে সেইভাবে খাওয়া যায় না। আর অতিরিক্ত খেলে আবার অস্বস্তি ফিল হয়। মাছের ক্ষেত্রেও তাই, অতিরিক্ত খাবার দেওয়া যাবে না, পরিমাণ মতো এবং পরিমাণের চেয়ে কিছু কম খাবার দিতে হবে। এই গরমের এই সময়টাতেও কি যে খাবার মাছের চলমান ছিল সেই খাবারই চলবে নাকি বিকল্প হিসেবে অন্য কোনো খাবার? এটি আরেকটি সুন্দর প্রশ্ন। গরমের সময় যেই খাবারটি ছিল সেই খাবারই পরিমাণে অল্প যাবে, কিন্তু সাথে ভিটামিন সিটা যেন অ্যাড করেন। কারণ আপনি গ্রামেগঞ্জে দেখেছেন যে আগের দিনে অনেক দূর থেকে একজন মেহমান হেঁটে আসলো, চৈত্র মাসের দিনে ঘেমে টেমে গেল, প্রথমে আসলে যেই বাড়িতে আসে লেবু ছিঁড়ে লেবুর রস দিয়ে 1 গ্লাস পানি দেয় ওনাকে, আর ওনার শরীরটা শীতল হয়ে যায়। কাজেই এই ভিটামিন সি স্ট্রেস টলার করতে পারে। মাছের ক্ষেত্রে খাবারের সাথে 3 থেকে 5% প্রতি কেজি খাবারে ভিটামিন সি মিশিয়ে, পানির সাথে মিশিয়ে এটাকে স্প্রে করে যেন দিয়ে দেয়, খাবারের সাথে স্ট্রেস টলার হবে। আরেকটি জিনিস, উনি হজমের এনজাইম কিছু পাওয়া যায় যেন মাছটা হজম করতে পারে, যাটি খেয়েছে অ্যাসিমিলেশন যেন ভালো হয়, সেজন্য ওই ধরনের এনজাইম ইউজ করতে পারেন হজমের জন্য। আরেকটি বিষয় হচ্ছে উনি নিজে যদি প্রোবায়োটিক তৈরি করতে পারেন, মোলাসেস হয়তো 100 লিটার পানি বা 50 লিটার পানিতে 50 গ্রাম মোলাসেস, 10 থেকে 15 গ্রাম প্রোবায়োটিক দিয়ে অ্যারেশন দিয়ে রাখবে, এই পানিটা ছিটিয়ে দিবে। প্রোবায়োটিকে মাছের হজম, মাছের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে, এটি হতে পারে। এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো একটা ছোট্ট বিরতি থেকে ফিরে। দর্শক, হ্যাপেনিং পয়েন্টে নিচ্ছে একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত হ্যাপেনিং পয়েন্টে, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তাপদাহে মাছ চাষে করণীয় কি, কথা বলছিলাম অধ্যাপক AM শাহাবুদ্দিন, PhD, ফিশারিজ অ্যাকোয়াকালচার অ্যান্ড মেরিন সায়েন্স, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। তার সঙ্গে বিরতির পূর্বে আমরা মাছের স্বাস্থ্য নিয়ে কথা বলছিলাম। একটু জানতে চাই যে মাছ যে মারা যাচ্ছে এই জিনিসটি আসলে মাছ চাষিরা বুঝবে কিভাবে? মাছের ব্যবহার দেখে, মাছের আচরণ দেখে, মাছের চলাফেরা দেখে, মাছের খাদ্য গ্রহণ প্রবণতা দেখে, অর্থাৎ যিনি মাছ চাষি
উনি ভালো করেই জানেন যে তার মাছ কিভাবে কথা বলছে তার সাথে, কাজেই মাছের সাথে তার সখ্যতা রয়েছে, তিনি বুঝবেন যে আমার মাছটি ভালো নেই। আর যখনই ভালো নেই তখনই তাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনি জানেন একজন রোগী হঠাৎ করে অসুস্থ হলো, অ্যাম্বুলেন্সে নেওয়ার পরেই প্রথমে অক্সিজেন দিয়ে দেয়, তারপরে ডাক্তার ডায়াগনোসিস করে এটা ওটা করে। সিমটমগুলো কি কি? সিমটমগুলি এখন যখনই দেখবে যে মাছ তার স্বাভাবিক চলাফেরা না করে অনিয়ন্ত্রিতভাবে পাড়ের আশপাশে ঘোরাঘুরি করছে, সে কোনো একটা কিছু খুঁজছে বাঁচার জন্য, পানির উপরে চলে আসছে, অর্থাৎ দেখেই বোঝা যাবে এটি তার স্বাভাবিক কার্যক্রম নয়। খাবার দিচ্ছি খাচ্ছে না, সে ঘুরছে হালকাভাবে অথবা চক্রাকারভাবে ঘুরছে, তার মানে কোনো সমস্যা তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে যখন একজন চাষি, মাছ চাষি বুঝতে পারবেন যে আমার মাছগুলো মারা যাচ্ছে, তাদের স্বাস্থ্যের অবস্থা খারাপ, অতি দ্রুত আসলে কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে? যদি মনে হয় যে মাছ মারা গিয়েছে, মাছগুলি হা করে আছে, অর্থাৎ মুখ হা করা, হা করা মানে আমি অক্সিজেন চেয়েছি আমি পাইনি, আমি তখন শ্বাস প্রশ্বাস নিতে পারিনি তাই মারা গিয়েছে, এই মাছটি দেখেই বুঝতে হবে যে অক্সিজেন স্বল্পতার জন্য। যদি মাছ মারা যায় অক্সিজেন স্বল্পতার সময়, যদি এই সিমটম থাকে, মাছ যদি খাবি খায়, সাথে সাথে তার ঘরে তার ফার্মে অক্সিজেন, যে আর্টিফিশিয়াল অক্সিজেন ট্যাবলেট বা পাউডার থাকে, এটি রাখতে হবে ইমার্জেন্সি সময়, যেহেতু এখানে বিশেষ করে ভোরের দিকে হতে পারে। এটি শতকে 2 থেকে 3 গ্রাম বা 2টা থেকে 3টা ট্যাবলেট যেন ছিটিয়ে দেন ইমার্জেন্সি, জরুরি ভিত্তিতে মাছের অক্সিজেনকে এনশিওর করা, না হলে তো মাছ মারা যাবে। কত বড় জলাশয় বা পুকুরের জন্য 2 থেকে 3টি ট্যাবলেট? সাধারণত আমরা পানির গভীরতা থেকে 5 থেকে 6 ফিট ধরে নেই, এবং সেই জলাশয়ের 1% 2 থেকে 3 গ্রাম বা 2 থেকে 3টি ট্যাবলেটের কথা বলি। কিন্তু পানি খুব কম, তাপ বেড়ে যাচ্ছে, মাটি সহ গরম হয়ে যাচ্ছে, এমন পরিবেশে অক্সিজেন ট্যাবলেট দিয়েও তো কাজ হবে না, মাছ মারা যাবে। কাজে পানি বাড়াতে হবে, অন্যান্য শেল্টারগুলির ব্যবস্থা করতে হবে, তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে, তারপরে যখন হবে অক্সিজেন ট্যাবলেট দিয়ে মাছটাকে আগে বাঁচাতে হবে। যদি মনে হয় যে মাছটা চক্রাকার ঘুরতেছে, তাহলে তো একটা ব্যাকটেরিয়ার ইনফেকশন হয়ে গেছে, অন্য জীবাণু এসে আক্রমণ করেছে, গায়ে ক্ষত হয়ে যাচ্ছে, অন্য জীবাণু এসে আক্রমণ করেছে, সেই ক্ষেত্রে স্থানীয় মৎস্য কর্মকর্তার পরামর্শে চিকিৎসা ব্যবস্থা নিতে হবে। কিন্তু প্রাথমিকভাবে অক্সিজেন স্বল্পতা হবে এবং হিট স্ট্রেস হবে, এই দুটার জন্য ভিটামিন সি এবং অক্সিজেন বাড়ানো, পানির গভীরতা বাড়ানো, শেল্টার তৈরি করা, এটি জরুরি। এটি করলে আশা করি এই সময়টা পার করা যাবে। শীতকালের তুলনায় গরমকালে আমরা মাছ উৎপাদন আমাদের একটু বাড়ে, এই সময়টাতে আমাদের রেণুপোনাও একটু উৎপাদন বাড়ে। এই বছর আসলে অতিরিক্ত তাপদাহে রেণুপোনার উৎপাদন একটু কমে যাচ্ছে, এই ক্ষেত্রে করণীয় কি? হ্যাচারিতে ব্রুড মাছ থেকেই তো আসবে এটা। ব্রুড যখন মা বাবা যখন স্ট্রেসে পড়ে দেয়, তখন তো বাচ্চার গুণাগুণও খারাপ হয়ে যাবে। কাজেই হ্যাচারি যারা করেন, ব্রুড মাছের ব্যবস্থাপনার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। মায়েদের যেমন পুষ্টিযুক্ত খাবার দিতে হয়, মায়েদের যেমন যত্ন করতে হয়, মায়েদের যেমন ডাক্তারের কাছে নিয়ে প্রতিনিয়ত রাখতে হয়, হ্যাচারি মালিকদেরকেও ওইভাবে প্রতিদিন সেই মা বাবা মাছগুলিকে রাখতে হবে। তাহলে গুণগত পোনা তৈরি হবে। আবার পোনা তৈরি হওয়ার পর এটিকে যথাযথ ব্যবস্থায় না রাখলে পোনা নষ্ট হয়ে যাবে, কারণ সংবেদনশীল। তাই আমি বলেছি যদি ছায়া তৈরি করা যায়, শেল্টার দেওয়া যায়, অর্কিড নেট অথবা সান প্রোটেক্টর নেট ব্যবহার করা যায়, অথবা পানির স্প্রে, পানি পরিবর্তন, এইভাবে তাকে রাখতে হবে। আসলে দিন যত আগাচ্ছে মেকানাইজ সিস্টেম, ইন্টেন্সিভ সিস্টেম, ইন্টেন্সিফিকেশান, এই দিকেই যেতে হবে কোনো না কোনোভাবে। পরিবেশের প্রভাব যেন পুরোপুরি না পড়ে, কিছু মানুষকে সেই পদ্ধতিতেও অ্যাডাপ্ট করতে হবে। পানির স্প্রের কথা বলছিলেন, পানির স্প্রে পাম্পের মাধ্যমে যখন আসলে পানি দেয়া হবে, তখন তো খরচ বাড়বে, বিদ্যুৎ খরচ বাড়বে। সেই ক্ষেত্রে কম খরচে কোনো ব্যবস্থা রয়েছে কিনা, বা এই খরচটা কমিয়ে আসলে বিকল্প কোনো পদ্ধতি রয়েছে কিনা? খরচ কিছু বাড়বে সেটি সত্য, কিন্তু সমূলে তো ব্যবসা চলে যাবে না। তাহলে আমার যেখানে 80 পয়সায় হয়তো একটা বীজ তৈরি করতাম, সেটি যদি 90 পয়সাও হয়, আর চাষি যদি পরবর্তীতে সেটি বিক্রি করে লাভ করতে পারে, তাহলে 10 পয়সার চেয়ে সমূলে না ক্ষতি হয়ে যাওয়াটা বেশি শ্রেয়। আরেকটি বিষয়, আমরা পানি পুনরায় ব্যবহার, একই পানিকে ব্যবহার করা যায় কিনা পানি পরিশোধনের মাধ্যমে,
এটি একটি উপায় হতে পারে। একই জলাশয়ের পানি একই জলাশয়ে সেটাকে স্প্রে করা, সেটি আরেকটি পদ্ধতি হতে পারে। কিছু খরচ তো বাড়বে, কিন্তু এটি যেন অতিরিক্ত না হয় সেদিকেও খেয়াল রাখা। সরকারি উদ্যোগে মাঠ পর্যায়ে আসলে কোনো প্রশিক্ষণ চাষিদেরকে দেয়া হচ্ছে কিনা? অনেক কিছু আমি জানি না, চাষিরা জানে না, এই জিনিসগুলো জানানোর ব্যবস্থা আসলে হচ্ছে কিনা? এটি কিন্তু প্রশিক্ষণ যদি বলেন, আমাদের দেশে গ্রামে গঞ্জে যেখানেই যান প্রশিক্ষণ পায় না এমন জায়গা নেই। যেহেতু কৃষি প্রধান দেশ, শুধু সরকার নয়, বিভিন্ন নন গভর্নমেন্ট প্রতিষ্ঠানও বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে এই প্রশিক্ষণগুলি দিয়ে থাকে। মাছ চাষ করতে যদি কেউ চায় তার জন্য সব দরজা খোলা আছে, কিন্তু যারা নিতে চায়, উপজেলা মৎস্য কর্মকর্তা রয়েছেন বা জেলা মৎস্য অফিস রয়েছেন, সেখানে যোগাযোগ করলে এই প্রশিক্ষণের ব্যবস্থাটা পাওয়া যায়। এই গরমে যদি কেউ কোনো সমস্যায় পড়েন, আমি বলবো তৎক্ষণাৎ যেন ওনাদের শরণাপন্ন হন এবং পরামর্শ নিয়ে কাজ করেন। ওনারা সঠিক সিদ্ধান্তটাই দিবেন বলে আমি মনে করছি। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। একেবারে সার্বিকভাবে জানতে চাই, একদম ছোট যারা উদ্যোক্তা তারা থেকে শুরু করে যারা অনেক বড় জলাশয়ে মাছ চাষ করছেন, সবার জন্য পরামর্শ কি থাকবে? সবার জন্য পরামর্শ, মাছের তাপমাত্রা, জলজ পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে। জলজ আগাছা, কচুরিপানা, টোপাপানা যেভাবেই হোক শেল্টারের ব্যবস্থা করতে হবে। এতে অ্যামোনিয়াও নিয়ন্ত্রণে থাকবে এবং গুণাগুণও ভালো থাকবে। পানির গভীরতা যেন অস্বাভাবিক চেয়ে নিচে না কমে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। মজুদ ঘনত্ব যদি খুব বেশি হয়, মজুদ ঘনত্ব কিছু কমিয়ে রাখতে হবে। ইমার্জেন্সি অক্সিজেনের ট্যাবলেট বা অক্সিজেন পাউডার ঘরে রাখতে হবে। পিএইচটা যেন নিয়ন্ত্রণে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে কিছু প্রোবায়োটিক ব্যবহার করা যেতে পারে। খাবারের সাথে ভিটামিন সি ব্যবহার করবে এবং সেই খাবারের পরিমাণটা অন্য সময়ের চেয়ে 25-30% কমিয়ে দিবে। সেইভাবে এই সময়টা পার করতে হবে। এই সময়টা আসলে কতদিন পর্যন্ত, বর্ষাকাল আসবার আগ পর্যন্ত এই সময়টার মধ্যে চাষি আসলে এই ব্যবস্থাগুলো নেবে? পরিবেশ অধিদপ্তর যা বলবে আমাকে তো সেটাই মানতে হবে। কয়দিন তাপদাহ থাকবে সেটি পরিবেশ অধিদপ্তরের থেকেই সেই তথ্য আপনাদের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে যাচ্ছে। সেই তথ্যের আঙ্গিকেই মানুষকে করতে হবে, চাষিদেরকে অথবা উদ্যোক্তাকে সেইভাবে আগাতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি। দর্শক, ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে আজ কথা বলছিলাম তাপদাহে মাছ চাষে করণীয় কি, এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম অধ্যাপক AM শাহাবুদ্দিন, পিএইচডি ফিশারিজ অ্যাকোয়াকালচার অ্যান্ড মেরিন সায়েন্স, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, তার সঙ্গে। আগামী কোনো পর্বে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। ধন্যবাদ।